নমস্কার, আমি ডক্টর ডিসি বিশ্বাস। আজকে আমি অ্যানকিলোজিং স্পন্ডলাইটিস সম্পর্কে বলবো। এটা আমাদের সাধারণত আমাদের যে স্পাইন থাকে, যেটাকে আমরা মেরুদণ্ড বলি, সেখানে কিন্তু এই রোগটা হয়। আর এটা হলে এই জায়গাগুলো কিন্তু যেখানে হয় সেটা কিন্তু শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। আর যখন হার্ড হয়ে যায় তখন কিন্তু রোগীরা চলতে ফিরতে পারে না ঠিক মতো। এটা খুব কঠিন রোগ। আর এটা প্রায় আমাদের দেশে 40 থেকে 50 লাখ মতো লোকদের এই রোগে ভোগে সবসময়। আর এটা সাধারণত অ্যাডাল্টদের যে থাকে তাদের কিন্তু এই রোগটা অনেক বেশি হয়। তো এইটা যেটা হয় সেটাকে জানতে গেলে আমাদের ব্যাকবোন সম্পর্কে একটু জানা দরকার। আমাদের যদি ব্যাকবোনকে দেখি, আমাদের স্পেনকে যদি দেখি, তাহলে এখানে 33 ভার্টিব্রা থাকে। আর এটা আমাদের যে সার্ভাইকাল জোন থাকে সেখানে 7টা ভার্টিব্রা থাকে। এর নিচে থ্রাসিক ভার্টিব্রা, ওখানে 12টা থাকে। আর তার নিচে থাকে আপনাদের যে লাম্বার রিজন, ওখানে থাকে 5টা। আর তার নিচে সেক্রাল রিজন থাকে, সেখানেও 5টা থাকে। আর ওর নিচে থাকে কক্সিয়াল রিজন, যেটা টেইলবোন আমরা বলি, ওখানে 4টে থাকে। আর এইটা ফিউজ কন্ডিশনে জোড়া থাকে এটা। এখন এটার সঙ্গে সঙ্গে আমরা দেখি এই ব্যাকবোন এর জন্যই কিন্তু আমাদের ব্যালেন্স, আমরা উঁচু নিচু হতে পারি, সামনে ঝুঁকতে পারি। আমাদের যে বডিটাকে কিন্তু এই ব্যাকবোনই কিন্তু আমাদের যে স্পাইন থাকে এরাই কিন্তু ধরে রাখে। এটা খারাপ হলে কিন্তু সেইটা আমাদের লস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা চলতে ফিরতে পারবো না, আমাদের শরীর ব্যালেন্স রাখতে পারবো না। আর এই অ্যানকিলোজিং স্পন্ডলাইটিসটা কিন্তু এই রোগটাই হয়, যেটা আমাদের এই চলাফেরা করার ক্ষমতাটাকে হারিয়ে দেয়। এখন এইটার সঙ্গে সঙ্গে আমাদের যে জয়েন্টটা, ভার্টিব্রাল জয়েন্ট সম্বন্ধে একটু নলেজ দরকার। ভার্টিব্রাল জয়েন্টটা কিন্তু অন্যান্য জয়েন্টের মতনই একই রকম। যেমন ওতে আমাদের ফেসিক জয়েন্ট থাকে। ফেসিক জয়েন্ট এটা হাড়টাকে সঙ্গে যুক্ত করে রাখে। দ্বিতীয় থাকে আমাদের লিগামেন্ট, লিগামেন্টের একটা হাড়ের সঙ্গে আরেকটাকে যুক্ত করে রাখে। টেন্ডন থাকে, টেন্ডনটা কিন্তু এখানে মাসেলের সঙ্গে হাড়ের সঙ্গে যুক্ত করে। এর ভিতরে আমাদের ডিস্ক থাকে, যে ডিস্কটা থাকে সেখানে সেটা কিন্তু গদির মতন হয়, সেখানে ফ্লুইড থাকে যাতে জয়েন্টটাকে মুভমেন্ট করতে সাহায্য করে। আর এখানে ক্যাপ থাকে, ওই ক্যাপটা যখন আগে পিছু হয় তখন কিন্তু আমরা নিচু হতে পারছি, উঁচু হতে পারছি, একদিকে সরতে পারছি ক্যাপের জন্য। তো এখানের সিস্টেম, যখন এই সিস্টেমে কোনো খারাপ হয়, কোনো সমস্যা হয়, ডিজেনারেশন ডিস্ট্রাকশন হয়, তখন কিন্তু আমরা এই চলাফেরাটা আর আমাদের করা মুশকিল হয়ে যায়, খুবই কষ্টদায়ক আর খুব পেইনফুল হয়, ব্যথাজনক হয় এখানে। যাই হোক, এখন এইটা কেন হয়? এইটা অ্যাকচুয়ালি একটা অটো ইমিউনিটি ডিসঅর্ডার। যখন এই অটো ইমিউনিটি আমাদের শরীর ডেভেলপ হয় তখন কিন্তু আমাদের এই ইমিউনোসেল, অটোইমিউন সেল কিন্তু আমাদের নিজের সেলকে, আমাদের টিস্যুকে কিন্তু ডিস্ট্রাকশন করে দেয়, ডিজেনারেশন করে দেয়, নষ্ট করে দেয়। তো এখানে আমরা দেখেছি যখন আমাদের যে অ্যান্টিবডি থাকে, আমাদের যে সেল থাকে, যেমন টি সেল বা অন্যান্য সেল, যখন এইরকম ডিজেনারেশন ডিট্রাকশন হয় তখন কিন্তু এই সেল আমাদের যে অ্যান্টিজেন থাকে, হিতকর অ্যান্টিজেন বলা, যেগুলো ভালো অ্যান্টিজেন থাকে, তাদের সঙ্গে মিলে এইগুলোকে কিন্তু রিপেয়ারিং করে বা কোনো রোগকে প্রতিরোধ করে এরা। কিন্তু যখন শরীরে অটো ইমিউনিটি ডেভেলপ হয়, অটোইমিউন ডিসঅর্ডার ডেভেলপ হয়, তখন কিন্তু বিপরীত ক্রিয়া শুরু হয়ে যায়। এখানে অটো ইমিউন সেল যে ফরেন বডি থাকে, ফরেন অ্যান্টিজেন থাকে, ওদের সঙ্গে মিলে এখানে কিন্তু খুব ক্ষতি করে, ডিজেনারেশন করে। আর সেই সময় কি হয়, এখানে সাইটোকিন বেশি করে এখানে তৈরি হয়। যখন সাইটোকিন বেশি করে তৈরি হয় তখন কিন্তু এখানে আরও ইনফ্লেশন হয়, মানে ফুলে যায় জায়গাটা, ফুলে গেলে এখানে আরও বেশি ডিজেনারেশন হয়। এই সময় সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে অস্টিওব্লাস্ট প্রসেস কিন্তু এখানে চালু হয়ে যায়। এখানে অস্টিওব্লাস্টের মাধ্যমে বেশি করে কিন্তু সেল তৈরি হওয়া শুরু হয়। আর এই সেল যখন বেশি তৈরি হয় তখন কিন্তু এখানে ফাইব্রাস কন্ডিশন হয়ে যায়, মানে গার্ড তৈরি হয়ে যায়। গার্ড তৈরি হলে তো এখানে যেটা স্মুথ ভাব সেটা নষ্ট হয়ে যায়। তো ধীরে ধীরে এটা যখন প্রতিরোধ হয় না, এটা বাড়তে বাড়তে কিন্তু এই জায়গাটা জুড়ে যায়, যেটা আমাদের সেগুলো ইলিয়াক জয়েন্ট, যেটা পেলভিকের সঙ্গে আমাদের যুক্ত থাকে, এই জায়গাটা কিন্তু একদম জুড়ে যায় একসঙ্গে। যখন জুড়ে যায় তখন এই অ্যানকিলোজিং স্পন্ডলাইটিস ডেভেলপ হয়। আর এখানে লোকের চলাফেরা করতে খুব সমস্যা হয়ে যায়। তো এটাকে হলে আমাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়।
এখানে শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না, আমাদের স্পাইনের আপার পোর্শন সার্ভাইকাল হতে পারে, থরসিকের জন্য হতে পারে, বা লাম্বার যে কোনো জায়গায় কিন্তু এটার একটা প্রভাব হয়, সেখানেও কিন্তু এটা হতে পারে। হওয়ার জন্য কিন্তু লোক খুব ব্যথা অনুভব হয়, বিভিন্ন পার্ট যেখানে হবে সেই পিঠে খুব নেলগড়া সাইডে খুব ব্যথা হয়। তো এখান থেকে যে প্রসেসটা শুরু হয় সেটাকে কিন্তু শুধু আমরা এখানে ছাড়া এই শরীর অন্যান্য অঙ্গে, যেমন আমাদের ব্লাড ভেসেল হতে পারে, ব্লাড সার্কুলেশন সিস্টেম হতে পারে, আমাদের চোখে হতে পারে, আমাদের স্কিনে হতে পারে, আমাদের বুকের প্রভাব হতে পারে, যেমন বুকের রিপের মধ্যে যদি রিপটা যে আমরা হাড় বলি সেটা হলে পারে কিন্তু এখানে বুকের যে রেসপিরেশনের প্রেশারটা কম হয়ে যায়। প্রেশার কম হয়ে গেলে কিন্তু অক্সিজেন লেভেল কম হবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তাদের শ্বাস নিতে অনেক কষ্ট। তো এরকম অনেক সারা সমস্যা হয়, সেটা বলবো না। আর এটাকে যদি প্রতিরোধ করতে হয়, কি করে আমরা করতে পারি? এতে যে সমস্যা হয়, লোকের ক্যালসিয়াম লেভেলও শরীরে কম হয়ে যায়। ক্যালসিয়াম কম হলে শরীর লিন অ্যান্ড থিন, পাতলা হয়ে যায়, কমজোর হয়ে যায়, এতে প্রচুর ব্যথা হয়, বিশেষ করে ব্যাক সাইডে কোমর মেয়ে লোক উঠতে ফিরতে পারে না। ব্যথার জন্য ওদের নেশা মানে ব্যথার নেশা লাগাতে হয়, নেশা মানে সেডেটিভ, ঘুমের জন্য সেডেটিভ ওষুধ খাওয়াতে হয়, অনেক সমস্যা। এইটাকে যদি আমাদের ঠিক করতে হয়, কী করে আমাকে ঠিক করতে পারি? ইলেকট্রোহোমিওপ্যাথিতে এতে আমি আগেই বলেছি, অটোমেন ডিজার্জের খুব সুন্দর ওষুধ আছে, ওটা আমরা শরীর থেকে সম্পূর্ণভাবে দূর করে দিতে পারি। দ্বিতীয়ত, প্রথমে আমাদের যে ডিশের মধ্যে যে ফ্লুইডটা শুকিয়ে যায়, ডিজেনারেশন যায়, যে আমাদের এইগুলোকে আমরা প্রথমে কি করি, ফ্লুইড ওখানে ই করি, অ্যাড করি, ওখানে ফ্লুইড দিয়ে নিউট্রিশন দেয় ফ্লুইডের সঙ্গে। ধীরে ধীরে ওখানে যে ফ্লুইডটা এলে পরে, নিউট্রিশন এলে পরে যে ডিজেনারেশন প্রথমে ওটা ধীরে ধীরে নিউট্রিশনের মাধ্যমে ক্যালসিয়াম মেটাবলিজম করকে, ক্যালসিয়াম বা অন্যান্য যে ফসফরাস যেগুলো দরকার এই জয়েন্টকে ঠিক করে, সেগুলোকে আমরা ওষুধের মাধ্যমে এখানে অ্যাড করে এইটাকে রিপেয়ারিং করে নতুন করে এটাকে আবার করতে পারি। আর অস্টোব্লাস্টের সঙ্গে অস্টোক্লাস্ট যা বলা হয়, যেগুলো সেলকে আমরা ওখানে जैसे क्लास जुड़ गया, ওখানে সেলকে আমরা অস্টোক্লাস্টের মাধ্যমে ধীরে ধীরে সেলকে কম করে যে জুড়ে গেছিলো সেটাকে খুলে দিতে পারি। এইসব প্রসিডিউরের মাধ্যমে আমরা কিন্তু ইলেকট্রোহোমিওপ্যাথির মাধ্যমে এইটাকে সম্পূর্ণভাবে আরোগ্য করতে পারি। আজ পর্যন্ত এতটাই, নমস্কার।